আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি ওয়ান শর্ট সিরিজের আরও একটি ক্লাসে। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে এসএসসি পদার্থবিজ্ঞান বল অধ্যায় 3। এই বল নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো এই একটা ক্লাসের মাধ্যমে আমরা বেসিক, এমসিকিউ, সিকিউ এবং শর্ট কোশ্চেন্স এই সবগুলো আমরা ইনশাল্লাহ একটা ক্লাসের মাধ্যমে শেষ করার চেষ্টা করব। তো আজকে হচ্ছে পার্ট 1 এবং আজকে আমরা চেষ্টা করব বল অধ্যায়ের যত এমসিকিউ আছে এমসিকিউ সলভ করার জন্য এবং এই বল অধ্যায়টাকে ভালোভাবে বোঝার জন্য যেটুকু বেসিক লাগে, অর্থাৎ যা না জানলেই নয়। কারণ পরীক্ষার একবারে লাস্ট টাইমে এসে যে বিষয়গুলো না জানলেই নয় এবং যেখান থেকে বেশি বেশি প্রশ্ন আসে, এই টপিকগুলো খুবই সুন্দরভাবে আজকে আমরা আয়ত্ত আনার চেষ্টা করব। সো আমরা যদি বিগত সালের অ্যানালাইসিসগুলো দেখি, আমি এখানে লিখে রেখেছি যে এমসিকিউ টাইপ প্রশ্নে আমাদের হাতে গোনা কিছু 7টা থেকে 8টা টপিক থেকে বারবার হচ্ছে প্রশ্ন আসে। তো আমরা যদি একটু দেখি যে নিউটনের প্রথম সূত্র থেকে বিগত প্রায় 2016 থেকে 2025 পর্যন্ত 10 বছরের অ্যানালাইসিস কিন্তু আমরা দিচ্ছি। তো বিগত 10 বছরে নিউটনের প্রথম সূত্র থেকে প্রায় 18টার মতো এমসিকিউ আসছে, অ্যান্ড নিউটনের দ্বিতীয় সূত্র থেকে 14টার মতো এমসিকিউ আসছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ নিউটনের তৃতীয় সূত্র থেকে 4টার মতো এমসিকিউ আসছে। বাট মৌলিক বল এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ আমরা যদি একটু দেখি ইন্ডিভিজুয়ালি এই টপিক থেকে কিন্তু প্রায় 20টার মতো এমসিকিউ আসছে বিগত বছরগুলোতে। অ্যান্ড সাম্য অসম বল অতটা ইম্পর্টেন্ট না, কারণ মাত্র 5টা এমসিকিউ এখান থেকে এসেছে। ভরবেগ থেকে 12টা, সংঘর্ষ থেকে 10টা, মহাকর্ষ বল থেকে 13টা। বাট ঘর্ষণ বল এই টপিকটা সৃজনশীলের জন্য, এমসিকিউ এর জন্য, দুইটার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ এই টপিক থেকে বিগত 10 বছর প্রায় 34টা এমসিকিউ এই টপিকের আন্ডারে এসেছে। তো ঘর্ষণ বলটা আমাদেরকে একটু দেখতে হবে, কারণ এখান থেকে হচ্ছে 34টা এমসিকিউ আসছে। অ্যান্ড নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্রটা একটু ইম্পর্টেন্ট, কারণ এখান থেকেও বিগত বছরগুলোতে সম্মিলিতভাবে প্রায় 32টার মতো এমসিকিউ আসছে এখান থেকে। ঠিক আছে, তো একে একে তাহলে আমরা টপিকগুলো শেষ করে দিই, শুরু করে দিই ইনশাল্লাহ। তো দেখো যে বিজ্ঞানী নিউটন, তো এই নামটা কম বেশি তোমরা সবাই শুনেছো। তো বিজ্ঞানী নিউটনের মাথার উপরে যখন একটা আপেল পড়ে, তখন যিনি একটা জিনিস আবিষ্কার করেন, সেটা হচ্ছে বিজ্ঞানী নিউটন দুইটা বস্তুর মধ্যে একটা রিলেশন ছিল। এটা হচ্ছে ভর, একটা হচ্ছে গতি বা যেটাকে আমরা বলি বেগ। বুঝছো, এই দুইটা বিষয়ের মধ্যে বিজ্ঞানী নিউটন ভর, গতি বা বেগের মধ্যে একটা মানে 3টা রিলেশন আসলে খুঁজে পান। এই রিলেশনগুলোকে তিনি 3টা সূত্রতে প্রতিপাদন করেন। বুঝছো, এই যে 3টা সূত্র, এই 3টা সূত্রকেই বলা হচ্ছে নিউটনের 3টা সূত্র। প্রথম সূত্রটার নাম হচ্ছে নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, আর তৃতীয় সূত্র হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। তো বিজ্ঞানী নিউটন এই হচ্ছে ভর এবং গতি বা বেগ এই বিষয়ে গবেষণা করতে 3টা সূত্র আবিষ্কার করছেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এখন এই 3টা সূত্র সম্পর্কে আমরা এখন হচ্ছে ইন ডিটেলসে জানবো। ঠিক আছে, তাহলে প্রথমে আসি হচ্ছে প্রথম সূত্র। তো এই যে নিউটনের প্রথম সূত্র, এই নিউটনের প্রথম সূত্রটা আসলে কি? নিউটনের যে প্রথম সূত্র, এই প্রথম সূত্রটা আসলে কি? তো নিউটনের যে প্রথম সূত্র, এই প্রথম সূত্র অনুযায়ী কোনো একটা বস্তুর ওপর বল প্রয়োগ করা হলে বা বলের লব্ধি যদি শূন্য হয়, কোনো একটা বস্তুর ওপর যদি বল প্রয়োগ না করা হয়, মনে করো এই বস্তুটার ওপর বল যদি প্রয়োগ না করা হয় অথবা সম্মিলিত বলের লব্ধি যদি শূন্য হয়, তাহলে স্থির যে বস্তুটা আছে, অর্থাৎ এই বস্তুটা স্থির আছে, এই বস্তুটা চিরকাল স্থিরই থাকবে। আর এইভাবে যে একটা বস্তু চলতেছে, এই বস্তুটা চিরকাল গতিশীল থাকবে যদি সেখানে বাধা না থাকে, বায়ুর বাধা বা ঘর্ষণজনিত বাধা যদি সেখানে না থাকে, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর সমবেগে গতিশীল বস্তু চিরকালই ওই বেগেই গতিশীল থাকবে। এটাই হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্র। তাহলে নিউটনের গতির প্রথম সূত্রটা আমরা যদি লিখি, কি হবে? বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির। সংক্ষেপে লিখে রাখি মনে রাখার জন্য, বইতে সংজ্ঞা দেওয়াই আছে, এবং আমরা আচ্ছা ক খর জন্য যে একটা আলাদা ক্লাস নেবো, এখানে সব সংজ্ঞা আমরা সুন্দর করে দিয়ে দেবো। তাই আমরা বেসিক যেহেতু বুঝতেছি, জাস্ট শর্টকাটে আমরা বুঝবো। তাহলে দেখো, বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির, আর হচ্ছে গতিশীল বস্তু গতিশীল। এই যে নিউটনের প্রথম সূত্র, এর আরেকটা নাম আছে, বুঝছো, এর আরেকটা নাম আছে। একে কি বলা হয়? একে হচ্ছে জড়তার সূত্র বা বলের পরিমাপক সূত্র বলা হয়। তাহলে একে কি বলা হয়? একে হচ্ছে
জড়তার সূত্র বা বলের প্রকৃতি নির্দেশক হবে, বলের প্রকৃতি নির্দেশক সূত্র বলা হয়। তাহলে জড়তার সূত্র বা বলের প্রকৃতি নির্দেশক, এগুলো লিখে রাখো, ডিটেলসগুলো এমসিকিউতে লাগবে। প্রকৃতি নির্দেশক সূত্র, সূত্র। তাহলে এই যে প্রথম সূত্র, এই প্রথম সূত্র থেকে আমরা হচ্ছে দুইটা বিষয়ের ধারণা পাই। প্রথম সূত্র থেকে আমরা কয়টা বিষয়ের ধারণা পাই? দুইটা বিষয়ের ধারণা পাই। কি কি? দুটি ধারণা এখানে আমরা পাই, দুটি ধারণা, একটা হচ্ছে জড়তা আর একটা হচ্ছে বল। তাহলে জড়তা আর একটা কি? জড়তা আর একটা হচ্ছে বল। সো এখন প্রশ্ন আসতে পারে যে বল কি? তাহলে এখান থেকেই তুমি দিবা যে যা প্রয়োগ না করলে বা যা প্রয়োগ করলে স্থির বস্তু স্থির আর গতিশীল বস্তু গতিশীল হয় না, তাকে কি বলা হয়? তাকে হচ্ছে কি বল বলা হয়, বুঝছো? আচ্ছা, এখন আসি যে জড়তাটা কি। জড়তাটা কি এটা নিয়ে হচ্ছে আচ্ছা। সো তাহলে এইখান থেকে আমরা হচ্ছে দুইটা বিষয়ের ধারণা পাই, ঠিক আছে? একটা হচ্ছে বল, যা প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু সর্বদা মানে সমবেগে চলমান বস্তু সর্বদা সমবেগে চলমান থাকবে। এই যা মানে যে একটা জিনিস প্রয়োগ না করলে, এই যা প্রয়োগ না করলে সেটাই হচ্ছে বল, সেটাই হচ্ছে বল। আর জড়তা কি? জড়তা হচ্ছে যেমন এই যে বস্তুটা এটা স্থির আছে, তো এই স্থির বস্তুটা চিরকাল স্থিরই থাকতে চায়, গতিশীল যে বস্তুটা আছে সেটা চিরকাল গতিশীলই থাকতে চায়। তো এই যে স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার যে ধর্ম, বা গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম, এটাকে আমরা বলছি হচ্ছে জড়তা। বইয়ের সংজ্ঞা দেওয়া হয়েছে, জাস্ট আমি খালি মুখ দিয়ে বলতেছি তোমাকে, এটাই। তো এই হচ্ছে প্রথম সূত্র থেকে আমরা দুইটা বিষয়ের ধারণা পাই, একটা হচ্ছে বল আর একটা হচ্ছে জড়তা। এখন তোমরা আরেকটা জিনিস এখানে অ্যাড করতে পারো, সেটা হচ্ছে বস্তুর ভরই হচ্ছে জড়তার পরিমাপক। তাহলে বস্তুর ভর কি? বস্তুর ভর, এই বস্তুর ভরই হচ্ছে জড়তার পরিমাপক। বস্তুর ভর হচ্ছে কি? বস্তুর ভর হচ্ছে জড়তার পরিমাপক। বস্তুর ভর কি? বস্তুর ভরই হচ্ছে জড়তার পরিমাপক। এই যে জড়তা আছে না, এই জড়তাকে হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? এই যে জড়তা নিয়ে আমরা আলোচনা করলাম, এই জড়তাকে দুই ভাগে ভাগ করা যায়। এখানে কি দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এই জড়তাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্থিতি জড়তা, স্থিতি জড়তা, আর একটা হচ্ছে গতি জড়তা। তাহলে স্থিতি জড়তা কি আর গতি জড়তা কি আমরা যদি একটু সংক্ষেপে জানি। স্থিতি জড়তা হচ্ছে স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা বা যে ধর্ম, সেটা হচ্ছে স্থির জড়তা। আর গতিশীল বস্তুর গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম, সেটা হচ্ছে গতিশীল জড়তা। স্থির জড়তার একটা উদাহরণ, স্থির জড়তার একটা উদাহরণ হচ্ছে আহ বাসও স্থির আছে, তুমিও স্থির আছো, কিন্তু বাসটা যখন হঠাৎ চলতে থাকে, তুমি স্থির থেকে পিছের দিকে একটু হেলে যাও না, এই যে হেলে যাওয়াটা, এটা হচ্ছে স্থিতি জড়তার কারণে হয়। কারণ একসময় বাসটাও স্থির ছিল, তুমিও স্থির ছিলা, কিন্তু বাসটা যখন স্টার্ট হইলো, তোমার বডিটা ওর সাথে মানিয়ে নেওয়ার জন্য পিছনে একটা ধাক্কা খাইছে, এটাই হচ্ছে স্থিতি জড়তার উদাহরণ। তাহলে স্থিতি জড়তার যদি আমরা একটা উদাহরণ দিই, সেটা হবে কি? থেমে থাকা বাসে হঠাৎ চলতে শুরু করলে, এটা হচ্ছে স্থিতি জড়তার উদাহরণ। তাহলে থেমে থাকা বাসে, থেমে থাকা বাসে চলতে শুরু করলে পেছনের দিকে যে ধাক্কা, হ্যাঁ, পিছনের দিকে যে ধাক্কা, সেটাই হচ্ছে স্থিতি জড়তার উদাহরণ। আর গতি জড়তার উদাহরণ কি? গতি জড়তার একটা খুবই সুন্দর উদাহরণ আছে। আমরা বললাম যে বস্তুটা চিরকাল গতিশীল থাকতে চায়, সেটাই বা চাওয়ার যে ধর্ম বা প্রবণতা, সেটাই হচ্ছে গতি জড়তা। তো এই গতি জড়তার একটা সুন্দর উদাহরণ আছে, সেটা হচ্ছে চলন্ত গাড়ি থেকে কেউ যখন নামে, হ্যাঁ, একটা গাড়ি চলতেছে, থামে নাই, তুমি হুট করে নামতেছো, নামার কারণে তুমি আছাড় খেয়ে পড়ে যাবা, হ্যাঁ, এটা হচ্ছে গতি জড়তার উদাহরণ। তাহলে চলন্ত গাড়ি থেকে নামার সময় আছাড় খেয়ে পড়ে যাওয়ার যেই প্রবণতা, সেটা হচ্ছে গতি জড়তার উদাহরণ। এই উদাহরণটা কিন্তু অনেকবার বোর্ডে আসছে, বুঝছো? দিনাজপুর বোর্ড 25, 19, 16, সিলেট বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 19, অনেক কয়েকবার বোর্ডে আসছে। সো এই উদাহরণটা মনে রাখবে। সেটা কি? চলন্ত গাড়ি থেকে নামার সময়, আছাড় খাওয়া, ঠিক আছে? চলন্ত গাড়ি থেকে নামার সময় আছাড় খাওয়া, এটা হচ্ছে গতি জড়তার উদাহরণ। আর স্থিতি জড়তার উদাহরণ হচ্ছে থেমে থাকা একটা বাস, তুমিও থেমে আছো, কিন্তু বাসটা যখন চলতে শুরু করবে, তুমি সিটে বসে থাকার সময় পিছে একটা ধাক্কা অনুভব করবা। এই ধাক্কা অনুভবটা হচ্ছে স্থিতি জড়তার একটা চমৎকার উদাহরণ। তাহলে স্থিতি জড়তা আর গতি জড়তার মধ্যে কি আর কোনো কনফিউশন আছে? একটু আমাকে জানাও।
আর জড়তা হচ্ছে একটা প্রাকৃতিক ঘটনা, ঠিক আছে। আর এটা জড়তাকে পরিবর্তন করার জন্য যে জিনিসটা লাগে সেটা হচ্ছে বল। সেটা কি? সেটা হচ্ছে যে বল। এখন আসি যে সমায়তনের বস্তুর ক্ষেত্রে জড়তা কেমন। আমরা জানি যে ভর হচ্ছে জড়তার পরিমাপক, কিন্তু বস্তুগুলোর আয়তন যদি সমায়তন হয়, সমায়তনের বস্তুর ক্ষেত্রে জড়তা ডিপেন্ড করবে কার উপর জানো? জড়তা ডিপেন্ড করবে হচ্ছে ঘনত্বের উপর। যার ঘনত্ব বেশি তার জড়তাও হচ্ছে যে বেশি হবে। যার ঘনত্ব বেশি তার জড়তা বেশি। এটা সহজভাবে বুঝাই দিচ্ছি, কোনো চাপ নাই ওয়েট। এই দেখো আমি একটু সহজভাবে বুঝাই যে নর্মালি কি হয়। নর্মালি জড়তা ডিপেন্ড করে ভরের উপর, ঠিক আছে। নর্মালি জড়তা ডিপেন্ড করে ভরের উপর। যার ভর বেশি তার জড়তাও বেশি, যার ভর কম তার জড়তাও কম, যার ভর বেশি তার জড়তাও বেশি। এটা হচ্ছে নর্মালি। কিন্তু যখন সমায়তন হবে, সমায়তন বস্তুর ক্ষেত্রে, সমায়তনের বস্তুর ক্ষেত্রে জড়তা কিসের উপর ডিপেন্ড করবে? জড়তা ডিপেন্ড করবে ঘনত্বের ওপর, নট ভরের ওপর। এটা ঘনত্বের উপর ডিপেন্ড করবে। যার ঘনত্ব যত বেশি তার জড়তাও তত বেশি, যার ঘনত্ব যত বেশি তার জড়তাও তত বেশি। এটা কি ক্লিয়ার? আরেকবার একটু দেখো, সংখ্যা আমি পুরোটা রিক্যাপ করে দিচ্ছি 2 মিনিটে। 2 মিনিটও লাগবে না আর কি, 20 সেকেন্ড টাইম লাগবে। একটু দেখো। সো বিজ্ঞানী নিউটন হচ্ছে কি করছে? বিজ্ঞানী নিউটন হচ্ছে তার মাথার উপর আপেল পড়ছে, এবং আপেল পড়া যখন পড়ছে তখন তিনি রিলেশন বের করছে, 3টা রিলেশন। কার কার মধ্যে? ভর, গতি বা বেগের মধ্যে 3টা রিলেশন বের করছে। কি কি রিলেশন বের করছে সেটা সূত্র দিচ্ছি আমরা। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। প্রথম সূত্রটা কি? প্রথম সূত্রটা হচ্ছে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু সর্বদা সমবেগে চলমান থাকবে। এটা হচ্ছে প্রথম সূত্র। প্রথম সূত্রকে আরো কি নামে ডাকা হয়? জড়তার সূত্র বা বলের প্রকৃতি নির্ণয়ের সূত্র নামে ডাকা হয়। তো এই প্রথম সূত্র থেকে আমরা কয়টি বিষয়ের ধারণা পাই? প্রথম সূত্র থেকে আমরা 2টি ধারণা পাই, একটা হচ্ছে জড়তা আর একটা হচ্ছে বল। তো জড়তা কি? জড়তা হচ্ছে যে কোনো বস্তু স্থির থাকতে চাও বা গতিশীল অবস্থায় কোনো বস্তু থাকলে সেটা সেই অবস্থায় থাকতে চাওয়ার যে ধর্ম, বজায় রাখতে চাওয়ার ধর্ম, সেটা হচ্ছে জড়তা। এই জড়তা 2 প্রকার, একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা একটা উদাহরণ হচ্ছে থেমে থাকা অবস্থায় বাস হঠাৎ চলতে শুরু করলে পিছনের দিকে যে ধাক্কাটা লাগে, এটা স্থিতি জড়তা। গতি জড়তার উদাহরণ হচ্ছে চলন্ত গাড়ি থেকে তুমি যদি নামতে যাও তাহলে যে আছাড় খেজে পড়ে যাবা, এটা হচ্ছে গতি জড়তার উদাহরণ। আর ভরই হচ্ছে জড়তার পরিমাপ কখন? নর্মালি জড়তা ইকুয়াল টু ভর, অর্থাৎ যার ভর বেশি তার জড়তা বেশি নর্মাল অবস্থায়। কিন্তু যখন সমায়তনের বস্তু হবে, সমায়তনের বস্তুর ক্ষেত্রে কি হবে? তার ঘনত্বের উপর ডিপেন্ড করবে জড়তা। জড়তা কার উপর ডিপেন্ড করবে? ঘনত্বের উপর ডিপেন্ড করবে। যার ঘনত্ব বেশি তার হচ্ছে ভর বেশি। একটা উদাহরণ দিই। ধরো হচ্ছে এখানে লোহা, সোনা আর হচ্ছে বরফ আছে। লোহা, সোনা, বরফ আছে। এখন এই লোহা, সোনা, বরফের মধ্যে এই সোনা যে আছে না, এর ঘনত্বটা বেশি। তাই এর জড়তাও অন্যান্য সবার থেকে লোহা বা বরফের থেকে বেশি হবে। আশা করি ক্লিয়ার হয়েছে নিউটনের প্রথম সূত্র। ওকে, নিউটনের প্রথম সূত্র যদি ক্লিয়ার হয় তাহলে এখন আমরা যাব হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রে। এটা একটু স্ক্রিনশট মেরে নাও, আমি মুছে দেব। ওকে, মুছে দিচ্ছি। দেখো, ওকে, তাহলে আমাদের হচ্ছে কি শেষ? এই যে নিউটনের যে প্রথম সূত্র, এটা আমাদের হচ্ছে শেষ। এখন আমরা জানবো হচ্ছে ওয়েট আ মিনিট, তোমরা একটু আগে যাও। তো আমরা এখন জানবো হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র, তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র আমরা সবাই জানি, সেটা হচ্ছে F ইকুয়াল টু ma। এখন এই যে সূত্রটা আছে না, এই সূত্রটা থেকে আমরা সংজ্ঞা বের করব। ঠিক আছে, সূত্রটা থেকে আমরা সংজ্ঞা বের করবো। এই যে নিউটনের যে দ্বিতীয় সূত্রের একটা নাম আছে, নামটা কি জানো? বলের প্রকৃতি ও পরিমাপ নির্ণয়ক সূত্র। আবার আরেকটা বলা যায়, সেটা হচ্ছে ভরবেগের পরিমাপক সূত্র। ভরবেগের, কারণ এই যে এম এ ভর আর বেগ, এখানে আছে যে বেগের পরিবর্তন আর কি। তো ভরবেগের এখানে এটা লেখা যায় যে হচ্ছে ভরবেগের পরিমাণগত ধারণা পাওয়া যায়। ভরবেগের পরিমাণগত ধারণা পাওয়া যায় এখান থেকে। পরিমাণগত ধারণা, ভরবেগের পরিমাণগত ধারণা এখান থেকে হচ্ছে পাওয়া যায়। তাহলে এখান থেকে কি পাওয়া যায়? ভরবেগের পরিমাণগত ধারণা পাওয়া যায়, বলের প্রকৃতি এবং বলের পরিমাপ, এই দুইটাই কিন্তু এখান থেকে পাওয়া যায়। বলের প্রকৃতি এবং কি পরিমাপ, বুঝছো? বলের প্রকৃতি এবং পরিমাপ।
বলের প্রকৃতি এবং হচ্ছে পরিমাপ, এই দুইটা হচ্ছে পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে একটা লক্ষ্য করো, সূত্রটা বোঝার জন্য এটাকে একটু বিশ্লেষণ করতে হবে। এই এমটাকে আমরা এম রাখলাম, আর ত্বরণকে কি লেখা যায়? ত্বরণকে কি লেখা যায় হচ্ছে যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা লেখা যায় তো, কারণ ত্বরণ সমান তো এটাই লেখা যায়, লেখা যায় না? আর এই ভি মাইনাস ইউ, এটা এটা হচ্ছে এটাকে আমি ডেল ভি যদি লিখি, ডেল ভি ডিভাইড বাই টি, অর্থাৎ বেগের পরিবর্তন, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন। এই পুরো কথাটার অর্থ কি? পুরো কথাটার অর্থ হচ্ছে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, তাই না? তাহলে বেগের পরিবর্তনের হারই তো ত্বরণ। তাহলে এই থেকে আসছে আমাদের সূত্রটা কি? বলের যে সংজ্ঞা, সেটা হবে হচ্ছে একক ভরের কোনো বস্তুর ওপর যে বল প্রয়োগ করলে, বা এটা আমরা আরেকটু সহজভাবে তোমাদেরকে দিতে পারি। আরেকটু সহজভাবে যদি আমি দিই, তাহলে সূত্র এমন হবে যে, আচ্ছা এইভাবে দিই, কোনো একটা বস্তুর ধরো এই যে একটা বস্তু, এ একটা হচ্ছে বস্তু, এ বস্তুর ভর ও বেগের পরিবর্তনের হার, এই যে ভর আর এই যে বেগের পরিবর্তন, এই যে ভর আর এই যে বেগের পরিবর্তন, এর ভর আর বেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, আমি যদি আরেকটু ক্লিয়ার করি, এ বস্তুর ভর এম এবং তার বেগের পরিবর্তনের হার, যেটাকে আমরা ত্বরণ লিখতেছি, কারণ ডেল ভি ডিভাইডেড বাই টি গুলো ত্বরণ লেখা যায়, তাহলে ভর এবং বেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত এফ বলের সমানুপাতিক। বুঝতে পারছো? সমানুপাতিক। আর এই বল সেই দিকেই ক্রিয়া করবে, কার দিকে ক্রিয়া করবে? এ যেদিকে যাবে এই এর দিকে এই বল ক্রিয়া করবে। ঠিক আছে, বুঝতে পারছো নাকি? একটু দেখো, বুঝতে পারো নাই? দেখো, কোনো বস্তুর ভর এবং বেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বলটা যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়, বলটা যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে হবে। এটাই হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র। আশা করি নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে ঝামেলা হওয়ার কথা না। নিউটনের দ্বিতীয় সূত্র আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এখন এখান থেকে আরেকটা বিষয় যেটা জানতে হবে, যেটা ঢাকা বোর্ড 2017-তে এসেছে, বুঝছো? এখানে আমি শুধুমাত্র বিগত বোর্ডগুলোতে আসছে বা আসতে পারে এমন ইম্পর্টেন্ট টপিকগুলোই তোমাদেরকে পড়াচ্ছি, সো আমাকে একটু এখানে দেখতে হচ্ছে। আচ্ছা, কোনো বস্তুর উপর, কারণ এই অধ্যায়টাতে কিন্তু অনেক কিছুই বোঝার আছে, বাট এত পরীক্ষার আগে আসলে এত বোঝানো এবং তোমাদের পক্ষে বোঝার, আমি বোঝাইতে পারবো, সমস্যা নেই, কিন্তু তোমাদের পক্ষে এতটা বোঝা একটু টাফ। এই জন্য আর কি আমি সংক্ষেপে শর্টকাটে জাস্ট কি মেন কি পয়েন্টস গুলো বোঝাচ্ছি। আচ্ছা, এখন আরেকটা কন্ডিশন আছে, বুঝছো? খুব মজার একটা কন্ডিশন। কোনো কারণে এফ ইকুয়াল টু এম, আমরা জানি যে নিউটনের দ্বিতীয় সূত্র। এখন কোনো কারণে এফটা যদি ধ্রুব হয়, অর্থাৎ বলের কোনো ধরনের পরিবর্তন না হয়, 10 নিউটন বল, 10 নিউটন আছে, কোনো ধরনের পরিবর্তন নেই, এফটা যদি ধ্রুব হয়, তাহলে এই এম আর এর যে সম্পর্ক বা ভর এবং বেগের যে সম্পর্ক হবে, সেটা কেমন সম্পর্ক হবে? সেটা হচ্ছে যে ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। হ্যাঁ, ভর এবং ত্বরণের পরস্পর ব্যস্তানুপাতিক হবে। এই যে ভর আর ত্বরণ, এর সম্পর্কটা হবে হচ্ছে এম ইজ প্রপোর্শনাল টু আন্ডার রুট, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। ব্যস্তানুপাতিক সম্পর্কটা কেমন দেখো, কোনো কারণে যদি এ কম হয় তাহলে এম বেশি হবে, আবার এম যদি বেশি হয় তাহলে এ কমে যাবে। এই দুটা বাড়া কমার মাধ্যমে ব্যালেন্স করে ওই যে ফিক্সড বল বা বলের কোনো পরিবর্তন হয় না, বলের মানটা ধ্রুব, এই ধ্রুব মানটাকে ঠিক রাখবে। বুঝতে পারছো আমার কথা? কি বুঝতে পারছো? যদি কোনো কারণে ভর কম হয় তাহলে এ একটু বেশি হবে, হয়ে ওই যে 10 নিউটন ফিক্স ধরে রাখছি যে এফ এর মান 10 নিউটনই হতে হবে, তো এই দুটাকে ব্যালেন্স করে ওই 10 নিউটনই হবে। আবার কোনো কারণে ত্বরণ কমে গেছে, তাহলে ভর বেশি হবে, ভর বেশি হয়ে দুইটাকে ব্যালেন্স করে ওই 10 নিউটনই মিলাইবে। মানে যদি কোনো কারণে বল বা এফ ধ্রুব থাকে, তাহলে এই দুইটা ব্যস্তানুপাতিক সম্পর্কের মাধ্যমে সেটা ব্যালেন্স করবে। এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। আশা করি নিউটনের দ্বিতীয় সূত্র বুঝতে পারছো, এটা স্ক্রিনশট নাও, এখান থেকে আর কিছু তেমন দেখার নাই। এখন আসবে হচ্ছে আমরা খুবই একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। আমরা দেখব। সো আচ্ছা, নিউটনের তৃতীয় সূত্র আমরা একটু দেখি। সো আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র শেষ। এখন আসি আমরা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র, খুবই সংক্ষেপে দেখব। নিউটনের তৃতীয় সূত্র, জাস্ট কিছু কথা এখান থেকে হচ্ছে মনে রাখতে হবে
নিউটনের তৃতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্রটা হচ্ছে যে প্রত্যেক ক্রিয়ারই প্রত্যেক ক্রিয়ার প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। বিষয়টা কেমন আমি একটু বোঝাই। মনে করো যে এটা হচ্ছে একটা দেয়াল, এই দেয়ালের উপরে তুমি হচ্ছে একটা বল প্রয়োগ করছো, ঠিক আছে? তাহলে এই দেয়ালও তোমার উপরে একটা বল প্রয়োগ করবে, যেটা হচ্ছে তুমি যে পরিমাণ বল প্রয়োগ করছো সেই বলের সমান কিন্তু বিপরীতমুখী। ক্রিয়া এবং প্রতিক্রিয়া, যদি আমি এই বলটাকে ক্রিয়া বল ধরি তাহলে এটা হচ্ছে তার প্রতিক্রিয়া বল। আর এই ক্রিয়া প্রতিক্রিয়া বলের মান সমান কিন্তু দিক ভিন্ন। ক্রিয়া বলটা হচ্ছে এইদিকে, বাট প্রতিক্রিয়া বলটা যাবে এইদিকে। ক্রিয়া বলটা এইদিকে হয়েছে, বাট প্রতিক্রিয়া বলটা যাবে এইদিকে। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। এই নিউটনের তৃতীয় সূত্রের কিছু উদাহরণ আছে, চমৎকার কিছু উদাহরণ আছে। যেমন আমরা যে হাঁটাচলা করি, আমরা কিন্তু মাটিতে একটা বল প্রয়োগ করতেছি, মাটিও ওই সমান বল আমাদের উপর প্রয়োগ করতেছি, সেই জন্য কিন্তু আমরা হাঁটাচলা করতে পারতেছি। তারপরে হচ্ছে তোমার নৌকা থেকে যখন লাফ দাও তখন কি হয়, যে নৌকা থেকে তুমি লাফ দিলা, মাটিতে আসলা, নৌকাটা একটু পিছনে চলে গেল না? কারণ তুমি যে পরিমাণ একটা লাফ দেওয়ার পর একটা ফোর্স ক্রিয়েট হয়েছে, এই ফোর্সের কারণে নৌকাটা কিন্তু পিছিয়ে চলে যায়। তারপরে আরো আছে হচ্ছে, যেমন হচ্ছে তোমার দেয়ালে বলে ধাক্কাকে ফিরে আসা, যেটা আমি একটু বললাম। দেন হচ্ছে টেবিলের উপর বইয়ের অবস্থান, বন্দুকে গুলি মারলে কিন্তু পশ্চাৎ দিকে একটা হচ্ছে যে ধাক্কা লাগে, এই ধাক্কাটা হয় পশ্চাৎ বেগের কারণে, বুঝছো? এটাও কিন্তু নিউটনের তৃতীয় সূত্রের আন্ডারেই পড়ে। নিউটনের তৃতীয় সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই যে নিউটনের কথা অনুযায়ী আমরা দুইটা বল সম্পর্কে জানছি, একটা হচ্ছে ক্রিয়া বল আর একটা হচ্ছে প্রতিক্রিয়া বল। এই ক্রিয়া ও প্রতিক্রিয়া বল কেমন হবে একটু দেখি। এই যে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল, এরা হচ্ছে সমান। কেমন হবে এরা? মানে সমান, দিকে বিপরীতমুখী। এরা হচ্ছে দুইটা ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করবে, ভিন্ন দুটি বস্তুর উপর ক্রিয়া করবে। ভিন্ন দুটি বস্তু কেন? দেখো, ভিন্ন দুটি বস্তুই হলো কারণ তুমি ক্রিয়া বলটা প্রয়োগ করেছো দেয়ালের উপর, আর দেয়াল প্রয়োগ করেছে তোমার ওপর। তাহলে দুইটা বল দুটো ভিন্ন জায়গায়, ক্রিয়া কাজ করেছে দেয়ালের উপর, প্রতিক্রিয়া কাজ করেছে তোমার ওপর। তো দুইটা ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করবে, মানে হচ্ছে সমান। ক্রিয়া যদি তুমি 5 দাও, এখানে প্রতিক্রিয়া 5 পাবা, কিন্তু এটার দিক হচ্ছে যদি প্লাস হয়, এখানে হচ্ছে মাইনাস, মানে দিক ভিন্ন, বিপরীতমুখী, বুঝছো? তো এটা হচ্ছে, আরেকটা হচ্ছে সমান একই। ও হ্যাঁ, টাইম, বুঝছো? মনে করো এই ক্রিয়া বলটা তুমি দেয়ালের উপর দিছো 1 সেকেন্ড ধরে, প্রতিক্রিয়া বল তুমি 1 সেকেন্ড ধরেই পাবা। তাহলে হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বলের যে প্রয়োগের যে সময়, এটা হচ্ছে সেম থাকবে, একই সময় ধরে ক্রিয়া করবে, একই সময় ধরে ক্রিয়া করবে দুটা সময় সেম হবে। ক্রিয়া যতক্ষণ থাকবে, প্রতিক্রিয়া বলো ততক্ষণই থাকবে। তো নিউটনের তৃতীয় সূত্র এই পর্যন্তই আমাদের এসএসসি লেভেলের জন্য। সো এটা শেষ। এখন হচ্ছে আমরা তার পরের টপিক, যে মৌলিক বল। এই মৌলিক বল সম্পর্কে খুবই 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 ইম্পর্টেন্ট কিছু কথা জানতে হবে। তো দেখো, এটা তুলে নাও, মুছে দিই। নিউটনের তৃতীয় সূত্র শেষ। এখন আমরা জানবো হচ্ছে মৌলিক বল। মৌলিক বল, হ্যাঁ। তো মৌলিক বল বলতে সেই বলগুলোকে বোঝায় যে বলগুলো থেকে পরবর্তীতে বিভিন্ন ধরনের বলের উৎপত্তি হয়েছে, এবং এই বলগুলো অন্য কোনো ধরনের বল থেকে আসে না। এরা হচ্ছে পুরোপুরি মৌলিক, বা এদের থেকে আসলে নেক্সট জেনারেশন এসেছে, বাট এরা হচ্ছে প্যারেন্ট জেনারেশন, এক কথা মনে রাখতে পারো। তাহলে মৌলিক বল প্রকৃতিতে কয়টা? মৌলিক বল হচ্ছে প্রকৃতিতে 4টা, ঠিক আছে? মৌলিক বল কয় ধরনের? মৌলিক বল হচ্ছে 4 ধরনের। এই যে মৌলিক বল, এটা হচ্ছে 4 ধরনের মৌলিক বল আছে। কি কি মৌলিক বল আছে আমরা যদি একটু লক্ষ্য করি, মৌলিক বলের মধ্যে আছে হচ্ছে মহাকর্ষ বল, এটা একটা মৌলিক বল। মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা হচ্ছে একটা মৌলিক বল। দ্বিতীয়ত আছে হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয়, বা এটাকে বলতে পারি সংক্ষেপে হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয়, আরেক নাম বিদ্যুৎ চুম্বকীয় বল। দেন আরো বল আছে, সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, আর একটা হচ্ছে সবল নিউক্লিয় বল। এই হচ্ছে 4টা মৌলিক বল। সবল
নিউক্লিয় বলে। এখন এখানে কিছু মজার ফ্যাক্ট আছে, যে ফ্যাক্টগুলো আসলে তোমার খুবই খুবই জানা দরকার, কারণ এখানে খুবই মজার ফ্যাক্ট আছে। মজার ফ্যাক্টগুলো কি কি আমরা একটু দেখো আলোচনা করি। এই যে এখন যদি দুইটা প্রশ্ন হতে পারে, এই চারটা বলের মধ্যে সবচেয়ে শক্তিশালী বল কোনটা? চারটা বলের মধ্যে সবচাইতে শক্তিশালী বল, চারটা বলের মধ্যে, ওকে সরি, চারটা বলের মধ্যে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে, দেখো, শতে শক্তিশালী, শক্তিশালী শতে হচ্ছে সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয়, এটা মনে রাখবা, সবল নিউক্লিয়। তাহলে সবল নিউক্লিয় বল হচ্ছে সবচেয়ে শক্তিশালী, শতে শতে হচ্ছে শক্তিশালী, শতে সবল নিউক্লিয় বল। তাহলে এই যে দাঁড়াও, এটা একটু সুন্দর করে লেখা যায়, এইভাবে না লিখি, তাহলে এটা হচ্ছে এখানে লিখি যে শক্তিশালী, শক্তিশালী হচ্ছে কে, এই যে সবল নিউক্লিয় বল আছে না, এই সবল নিউক্লিয় বল হচ্ছে সবচেয়ে শক্তিশালী। এখন তোমরা অনেকে যে জিনিসটা ভুল করো, যখন বলা হয় যে সবচেয়ে শক্তিশালী বল কোনটা, এক কথায় সবল নিউক্লিয় বল, আর যখন প্রশ্ন করা হয় সবচেয়ে দুর্বল বল কোনটা, তখন তোমরা কিন্তু অনেকে এই দুর্বল নিউক্লিয় বল দিবা, কারণ লেখা আছে নামের আগে দুর্বল। কেন দিব না স্যার, এখানে তো লেখাই আছে হচ্ছে যে দুর্বল, এটা সবল যদি শক্তিশালী হয় তাহলে দুর্বল হচ্ছে সবচেয়ে দুর্বল, বাট এটা হচ্ছে হবে না। সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল, এটা একটু মনে রাখবা। এই যে মহাকর্ষ বল আছে না, এটা হচ্ছে সবচেয়ে দুর্বল, সবচেয়ে দুর্বল, সবচেয়ে দুর্বল, সবচেয়ে দুর্বল বল। আর এই যে সবলতার ক্রম, এই সবলতার ক্রম মনে রাখার একটা ট্রিক্স আছে। দেখো এখানে আমি লিখি সবলতার ক্রম, মানে কে সবচেয়ে শক্তিশালী, কে হচ্ছে সবচেয়ে দুর্বল, এটা মনে রাখার একটা ক্রম হচ্ছে শতদম, শতদম। দিনটার সাথে আসে হচ্ছে সবল নিউক্লিয় বল, ততে আসে তড়িৎ চুম্বকীয় বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল, দতে আসে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, আর মতে আসে মহাকর্ষ বল। এই মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে উইক, আর সবল নিউক্লিয় বল যেটা আছে এটা হচ্ছে সবচেয়ে স্ট্রং। ওকে, এখন বিজ্ঞানীরা দেখলো যে আচ্ছা, এই চারটা বলগুলোকে কি আমরা একটা সূত্রের আন্ডারে আনতে পারি না? একটা সূত্রের আন্ডারে আনার চেষ্টা করতেছে, তো চেষ্টা করতে করতে তারা একটাতে সফল হয়েছে, সেটা হচ্ছে এই যে দুর্বল নিউক্লিয় বল আর এই যে তড়িৎ চুম্বকীয় বল, এই দুইটাকে তারা একটা সূত্রের আন্ডারে আনতে পারছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ইলেকট্রোউইক ফোর্স, ইলেকট্রোউইক ফোর্স, ইলেকট্রোউইক ফোর্স, বুঝছো? এটাকে আমরা কি বলছি? ইলেকট্রোউইক ফোর্স, ইলেকট্রোউইক ফোর্স, ইলেকট্রোউইক ফোর্স। এখন এই যে চারটা বল আছে না, এই চারটা বলের মধ্যে এই তড়িৎচুম্বকীয় বলই একমাত্র বল যে আকর্ষণ এবং বিকর্ষণ দুই করতে পারে, আকর্ষণ এবং বিকর্ষণ দুই করতে পারে, আর বাদ বাকি যে তিনটা আছে ওই তিনটা শুধুমাত্র আকর্ষণ করতে পারে। তাহলে এটা হচ্ছে একমাত্র ইউনিক একটা বৈশিষ্ট্য তড়িৎচুম্বকীয় বলে, সেটা হচ্ছে কেন, কারণ হচ্ছে আকর্ষণ প্লাস বিকর্ষণ দুইটাই করতে পারে, আকর্ষণ প্লাস বিকর্ষণ দুটোই দুটোই পারে, আকর্ষণ প্লাস বিকর্ষণ এ হচ্ছে দুইটাই করতে পারে। সো এর একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স। আর বাদ বাকি যেগুলো বল আছে না, এরা হচ্ছে শুধুমাত্র আকর্ষণ ধর্মী বল, এটা। আর তোমাদের বই একটা ছক আছে, মৌলিক বলের একটা হচ্ছে ছক আছে, তো এই ছকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ছকটা আমরা এখন করাই দেবো। তো এই পর্যন্ত তো বুঝছো আশা করি। দেখো এখন ছকে আমরা যদি একটু চাই, ছকে একটু যদি চাই, হ্যাঁ তাহলে এগুলো তো মুছে দিতে হবে। আচ্ছা তোমরা একটু তুলে নাও, আমি একটু মুছে দেবো। তুলে নাও, আমি একটু মুছে দেবো। এই কথাগুলো কিন্তু এমসিকিউতে এসেছে, বিভিন্ন বোর্ডে এসেছে, এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। আচ্ছা তুলেছো, মুছে দিলাম। ওকে, তাহলে এখান থেকে এটা মুছে দিই, দেন এখান থেকে ইলেকট্রোউইক সবচেয়ে দুর্বল, এটা মুছে দিই। ওকে, আকর্ষণ বিকর্ষণ দুইটাই। আচ্ছা, এখানে একটা ক্লিয়ার লুক পাইলাম, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব, আমরা ওই চারটাকে আমরা তুলবো। কেমন ভাবে তুলবো একটু দেখি। এই পর্যন্ত একটা দাগ নিলাম, যদিও ভালো হইল না, তারপরও দেখা যাক কতটুকু করা যায়। 1 2 3 4, এটা হচ্ছে পাল্লা। পাল্লার পরে কি দেওয়া ছিল? হ্যাঁ, পাল্লার পরে দেওয়া ছিল আপেক্ষিক তীব্রতা, আর এটা হচ্ছে ইউজ কেজেস। এটা হচ্ছে পাল্লা, মানে তার রেঞ্জ কত, বুঝছো? এই কতটুক সীমানার মধ্যে সে কাজ করে, এটা হচ্ছে তার তীব্রতা, আপেক্ষিক তীব্রতা। আর
এটা হচ্ছে কার্যকারিতা বা ইউজ কেসেস, কার্যকারিতা কোথায় কোথায় আসলে ব্যবহার করা হয় আমাদের ডেইলি লাইফ। সো খুবই ইন্টারেস্টিং একটা টপিক। সো দেখো যে মহাকর্ষ বলের যে পাল্লা, মহাকর্ষ বলের পাল্লা কি ভাই এই হচ্ছে কোনো রেঞ্জের আন্ডারে পড়ে? তুমি একটু ভেবে দেখো, মহাকর্ষ একটা অসীম বিস্তৃত একটা জায়গা, এখানে অনেক গ্রহ, অনেক গ্যালাক্সি, আমাদের পৃথিবী সহ অনেক গ্রহ আছে, নক্ষত্র আছে, তাই না? তাহলে এর যে পাল্লাটা সেটা কেমন হবে? অসীম পাল্লা, ঠিক আছে? তাহলে এই যে মহাকর্ষ বলের পাল্লাটা কি? মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে অসীম। মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে অসীম। এখন হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল, যেটা এইটা হচ্ছে, এটাও কিন্তু অসীম রেঞ্জের একটা বল, ঠিক আছে? এটার রেঞ্জ কত? এটার রেঞ্জ হচ্ছে অসীম। অসীম। আর এই যে দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, দুইটা বল দেওয়া আছে। এই দুইটা বল হচ্ছে নিউক্লিয়াসের আন্ডারে কাজ করে। নিউক্লিয়াস হচ্ছে একটা খুবই ক্ষুদ্র জিনিস না, পরমাণু বা অণুর ভিতরে যে বলটা কাজ করে আর কি, নিউক্লিয়াসের ভিতরে খুবই ক্ষুদ্র জিনিস, তাই এদের রেঞ্জ হচ্ছে অনেক কম। রেঞ্জ হচ্ছে কি, এদের রেঞ্জ হচ্ছে অনেক কম। এখন এই রেঞ্জটা মনে রাখার একটা ট্রিক শিখাই দেব, সেটা হচ্ছে ওয়াইফাই দিয়ে। দেখো, তাহলে এই যে দুর্বল নিউক্লিয়ার বলের যে রেঞ্জ সেটা হচ্ছে 10⁻⁻, এটা হচ্ছে 15 মিটার, আর এটা হচ্ছে 18 না 16, 18, হ্যাঁ এটা 15, ওটা 18, 18 মিটার। ওকে, তাহলে এখন দেখো এটা তুমি কি মনে রাখো কি ভাই, দুর্বলের রেঞ্জ বেশি আর হচ্ছে শক্তিশালী রেঞ্জ কম? এটা মনে রাখবে সহজে তোমরা ওয়াইফাই দিয়ে। ওয়াইফাই এর যে রাউটার থাকে, এই রাউটারের যত কাছে আসবা তোমার ওয়াইফাই কানেক্টিভিটিটা তত বাড়বে, মানে তত স্ট্রং হবে। কানেক্টিভিটি স্ট্রং মানে সবল, স্ট্রং মানে সবল, আর এই সবল নিউক্লিয় রেঞ্জ সবসময় কম হয়। 10⁻15, যত কম রেঞ্জে আসবে তত শক্তিশালী হবে, যত বেশি রেঞ্জে যাবা তত দুর্বল হবা। দুর্বলের রেঞ্জ 10⁻18। যদিও এটা কিন্তু নেগেটিভ অর্থ দ্বারা উল্টো অর্থ বোঝায়, বাট মনে রাখার সুবিধার্থে আমি এটা বলতেছি। নেগেটিভ যখন দেওয়া হয় তখন চেঞ্জটা চেঞ্জ হয়ে যায়, ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। আমি জাস্ট মনে রাখার জন্য তোমাকে বুঝাইতেছি। আসলে এটাই হচ্ছে যে কম আর এটাই হচ্ছে বেশি, বাট নেগেটিভ কারণে এটা বেশি, বাট মনে রাখার জন্য বললাম। ওকে, তারপরে দেখো তীব্রতা। তীব্রতা, হ্যাঁ এই যে তীব্রতা আমরা বললাম এখানে সবলতার একটা ক্রম বা তীব্রতার একটা ক্রম, দুইটা একই কথা। সবলতার ক্রম বা তুমি বলতে পারো যে তীব্রতার ক্রম, দুইটা একই কথা। তীব্রতার ক্রম দুইটা একই কথা। কি বললাম? শতোদ্যম, সবল, তড়িৎচুম্বকীয়, দুর্বল, মহাকর্ষ। তাহলে মহাকর্ষ সবচেয়ে কম, সেটাকে আমরা যদি 1 ধরি, আর সবল হচ্ছে সবচেয়ে বেশি, সেটাকে ধরবো 10⁻41। আর বাদ বাকিটা হচ্ছে, এটা হচ্ছে যে তার, তাহলে তার একটু কম হবে 30, আর এটা হচ্ছে 39 বা 36। তোমাদের বই 36 দেওয়া আছে, আর হায়ার এইচএসসি তে হচ্ছে 39 দেওয়া আছে। এটা একটু কনফিউজিং, বাট তোমাদের বই যেটা দেওয়া আছে এটাই দোয়াই বেস্ট হবে আশা করি। আচ্ছা, এখন হচ্ছে ইউজ কেসেস সম্পর্কে আমরা একটু জানি। ইউজ কেসেস গুলো কি দেখো, মহাকর্ষ বল। মহাকর্ষ বল কোথায় ইউজ হয়? মহাকর্ষ ইউজ হয় গ্রহর মধ্যে হতে পারে, নক্ষত্রের মধ্যে হতে পারে, ঠিক আছে, ইত্যাদি ঘূর্ণনের কারণে। তাহলে এটার কার্যকারিতা কোথায় দেখতে পাই? গ্রহ নক্ষত্রের ঘূর্ণন, গ্রহ নক্ষত্রের ঘূর্ণন। তারপরে আছে হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বল পরমাণু এবং অণু গঠনের সময় এখানে কিন্তু হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল কাজ করে। পরমাণু এবং অণু গঠন, এটা লিখে রাখবা, পরমাণু ও অণু গঠন। দুর্বল নিউক্লিয় বল কোথায় কাজ করে? নিউক্লিয়াস থেকে ওই বিটা রশ্মি ক্ষরণের সময়। তাহলে বিটা রশ্মি নির্গমনের সময়, বিটা রশ্মিকে কি বলা হয় জানো? এই বিটা রশ্মিকে কিন্তু ইলেকট্রন বলা হয়, ইলেকট্রন। আর সবল নিউক্লিয় বল কাজ করে কোথায়? সবল নিউক্লিয় বল হচ্ছে এই যে নিউক্লিয়াসের কে আবদ্ধ রাখতে, নিউক্লিয়াসকে একসাথে রাখতে কাজ করে হচ্ছে সবল নিউক্লিয় বল। এই নিউক্লিয়াস গঠনের ক্ষেত্রে কাজ করে। আর সূর্য থেকে আলো এবং তাপ তৈরি করতে এই ক্ষেত্রে কাজ হয়। সূর্য থেকে আলো এবং তাপ তৈরি প্লাস নিউক্লিয়াস গঠন, দুইটা কাজ করে। একটা হচ্ছে নিউক্লিয়াস গঠন, আর একটা হচ্ছে সূর্য থেকে আলো ও তাপ তৈরিতে। দুটোই কিন্তু বোর্ডে আসছে ইউজ কেস। একটা আসছে হচ্ছে ঢাকা বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 23, আর একটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 24। এই দুটো ইউজ কেস এখান থেকে আসছে, কিন্তু ইম্পর্টেন্ট। এই হচ্ছে যে মৌলিক বলের যে ছকটা, পুরো ছকটাই খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ছক। সো মৌলিক বল এই পর্যন্ত ছিল। আমি একটু রিক্যাপ করে দিচ্ছি 1 মিনিটে, তোমরা একটু হচ্ছে যে স্ক্রিনশট নাও অথবা তুলে নাও, যেটা করো করো। এরপরের টপিক হচ্ছে সাম্য এবং অসাম্য বল।
আচ্ছা, তাহলে আমি হচ্ছে যে সরি বুঝাই দিতে হবে। মৌলিক বল 4 প্রকার। কি কি? মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বা বিদ্যুৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, আর একটা হচ্ছে সবল নিউক্লিয় বল। এদের যে সবলতার ক্রম সেটাকে মনে রাখি শতদ্রম দ্বারা। সবল নিউক্লিয় বল হচ্ছে সবচেয়ে শক্তিশালী বল, সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষীয় বল। এদের যদি পাল্লার কথা চিন্তা করি তাহলে হচ্ছে যে মহাকর্ষ বলের পাল্লা অসীম, তড়িৎচুম্বকীয় বলের পাল্লাটাও অসীম। ঠিক আছে, দেন হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের পাল্লাটা হচ্ছে 10⁻18, আর সবল ওয়াইফাই দিয়ে মনে রাখতে বলছিলাম, জাস্ট মনে রাখার সুবিধা আছে যে ওয়াইফাই রেঞ্জ যত কম হয় তত শক্তিশালী বা স্ট্রং হবে, তাহলে সবলের রেঞ্জ হচ্ছে কম, 10⁻18। আর তীব্রতা দেখো, তীব্রতা বলছিলাম যে মহাকর্ষ বল সবচেয়ে কম বা তীব্রতার ক্ষেত্রে লো, দেন 1, সবচেয়ে বেশি হচ্ছে সবল নিউক্লিয় বল 10⁻41, আর এখানে হচ্ছে তড়িৎচুম্বক বল 10⁻30, আর দুর্বল নিউক্লিয় বল হচ্ছে 10⁻36। ইউজ কেসেস যদি আমরা দেখি যে হচ্ছে মহাকর্ষ বল কোথায় কাজ করে, গ্রহ নক্ষত্রের ঘূর্ণনের ক্ষেত্রে, তড়িৎচুম্বকীয় বল পরমাণু অনুগঠনে, দুর্বল নিউক্লিয় বল বিটা রশ্মি নির্গমনের সময় বা ইলেকট্রন নির্গমনের সময় এখানে কাজ করে, আর সবল নিউক্লিয় বল নিউক্লিয়াস গঠনের ক্ষেত্রে কাজ করে, সূর্য থেকে তাপ এবং আলো তৈরিতে এটা হচ্ছে কাজ করে। ঠিক আছে, সো এটা মনে রাখা এতটাও কঠিন না। আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক কিন্তু শেষ করে ফেলেছি, মৌলিক বল, যেটা থেকে প্রায় 20টার মতো কোশ্চিন আসছে বিগত 10 বছরে। প্রায় 20টার মতো কোশ্চেন এখান থেকে কিন্তু আমরা আসছি। আমরা এমসিকিউ সলভ করবো ইনশাল্লাহ, আর গাণিতিক যে এমসিকিউ গুলো আছে এগুলো আমরা হচ্ছে ইনশাল্লাহ সলভ করব। এখন দেখো যে সাম্য এবং হচ্ছে অসাম্য বল, টপিকটা খুবই ইম্পর্টেন্ট না, জাস্ট 5টা এমসিকিউ আসছে। আচ্ছা, সাম্য ও অসাম্য বল, সাম্য এবং অসাম্য বল। দেখো তাহলে সাম্য বল কি, প্রথমে আমরা সেটা জানবো। দেখো একটা বস্তু, এটা একটা বস্তু, এর উপর মনে করো বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে বল প্রয়োগ হচ্ছে, এখান থেকে একটা হচ্ছে, এখান থেকে একটা হচ্ছে, এইখান থেকে একটা হচ্ছে। হ্যাঁ, এই বস্তুটার উপর বিভিন্ন দিক থেকে বিভিন্ন বল এখানে প্রয়োগ হচ্ছে, প্রয়োগ হচ্ছে তো, প্রয়োগ হচ্ছে। তাহলে এই বস্তুটার উপর এই যে অনেকগুলো বল, 2 বা ততোধিক বল ক্রিয়া করছে কোনো একটা বস্তুর উপর, এই ক্রিয়ার ফলে এদের লব্ধিটা যদি শূন্য হয়, মানে এখান থেকে একটা ক্রিয়া করছে, এই পাশ থেকে ওই পাশ থেকে ক্রিয়া করার মাধ্যমে সাথে সম্মিলিত লব্ধি বা যোগফল যদি শূন্য হয়, তাহলে কি হবে? শর্ত 1, লব্ধি, এটাকে কন্ডিশন 1 বলতে পারো, কন্ডিশন 1, অনেকগুলো বল কোনো একটা বস্তুর উপর ক্রিয়া করার ফলে বলগুলোর লব্ধি যদি শূন্য হয়, লব্ধি ইকুয়াল টু যদি শূন্য হয় তাহলে সেটা হচ্ছে সাম্য বল, সাম্য বল। আর কন্ডিশন 2তে কি হতে পারে, কন্ডিশন 2তে হতে পারে এদের লব্ধি শূন্য নয়, লব্ধি শূন্য নয়, এবং বলটা যে কোনো একটা নির্দিষ্ট দিকে যায়, নির্দিষ্ট দিকে যায়, নির্দিষ্ট দিকে যায়, নির্দিষ্ট দিকে যায়, তাহলে সেটা হচ্ছে অসাম্য সাম্য বল। ঠিক আছে, আমি বুঝাতে পেরেছি কোনটা সাম্য বল আর কোনটা অসাম্য বল। লব্ধি যদি শূন্য হয় তাহলে সেটা হচ্ছে সাম্য বল, আর লব্ধি যদি শূন্য না হয় এবং কোনো একটা নির্দিষ্ট বরাবর ক্রিয়া করে তাহলে সেটা হচ্ছে অসাম্য বল। এখন হচ্ছে সাম্য বলের উদাহরণ আর অসাম্য বলের উদাহরণ। দেখো তো সাম্য বলের উদাহরণ কি কি হতে পারে? সাম্য বলের উদাহরণ হতে পারে হচ্ছে জাহাজের পানিতে ভেসে থাকা, জাহাজের পানিতে ভাষা, এটা হচ্ছে একটা সাম্য বলের উদাহরণ হতে পারে। দেন আর কি হইতে পারে সাম্য বলের, একটু চিন্তা করো তো, যে জাহাজের পানিতে ভেসে থাকা এটা একটা সাম্য বলের উদাহরণ, আবার কোনো ব্যক্তির চেয়ারে বসা এটাও কিন্তু সাম্য বলের উদাহরণ, কারণ চেয়ারটা কিন্তু এক জায়গায় স্থির আছে, তাহলে চেয়ারে বসা, চেয়ারে বসা এটা হচ্ছে সাম্য বলের উদাহরণ। আর অসাম্য বলের উদাহরণ কি? অসাম্য বলের উদাহরণ হচ্ছে বস্তুর ওজন, বস্তুর ওজন, বস্তুর ওজন, এটা হচ্ছে অসাম্য বলের একটা উদাহরণ। এই বস্তুর ওজনের কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অভিকর্ষ বল, অভিকর্ষ বল। আর এইখান থেকে আমাদের আসে নেক্সট টপিক, সেটা হচ্ছে মহাকর্ষ এবং অভিকর্ষ বল, যেটা হচ্ছে আমরা এখন জানবো। তো সমবল থেকে বেশ কিছু জানার নাই, তোমরা একটু দেখো, আমি কন্ডিশন আকার দিছি খুবই সংক্ষেপে, মানে কনসেপ্টটা বোঝার জন্য। কোন একটা বস্তুর উপর 5-6 ধরনের বল ক্রিয়া করছে, ক্রিয়া করার পরে বলগুলোর সম্মিলিত লব্ধি বা যোগফল শূন্য হলে সেটা সাম্য বল, এবং যদি স্থির অবস্থায় থাকে, স্থির অবস্থা আছে এবং হচ্ছে লব্ধিগুলো শূন্য, লব্ধি শূন্য হলে সেটা স্থির অবস্থা থাকবে, তাহলে সাম্য বলের লব্ধি কত হবে? শূন্য হবে, এটা একটু মনে রাখবা। আচ্ছা, তাহলে সেটা সাম্য বল। আর যদি কোনো কারণে লব্ধি শূন্য না হয় এবং কোনো নির্দিষ্ট একটা দিকে যায়, সেটা হচ্ছে অসাম্য বল। সাম্য বলের উদাহরণ কি? জাহাজের পানিতে ভেসে থাকা,
চেয়ারে একজন ব্যক্তি বসে থাকে, সমবলের উদাহরণ। অসমবলের উদাহরণ কি? বস্তুর ওজন বা অভিকর্ষ বল, এটা হচ্ছে অসমবলের উদাহরণ। সো এরপরের মধ্যে কি টপিক আছে? এরপরে আমাদের টপিক আছে হচ্ছে ভরবেগ সংঘর্ষ, মহাকর্ষ বল। আচ্ছা, আমি একটু মহাকর্ষ বলটা আগে শেষ করি, যেহেতু আমরা কথাটা বলছি। মহাকর্ষ বল, মহাকর্ষ বল আমরা একটু দেখি। মহাকর্ষ বল, মহাকর্ষ বল, তাই তো? দেখো, এই যে মহাকর্ষ বল, এখান থেকে দুইটা কিওয়ার্ড আমাদের মাথায় আসে যদি আমরা দেখি। একটা হচ্ছে মহাকর্ষ আর একটা হচ্ছে অভিকর্ষ। অভিকর্ষ, যেটার আরেকটা নাম হচ্ছে মাধ্যাকর্ষণ। মাধ্যাকর্ষণ। এই মহাকর্ষ কি আর হচ্ছে যে অভিকর্ষ কি, এটা নিয়ে হচ্ছে অনেক একটু কনফিউজ হয়ে যাও। তো আমি একটু ক্লিয়ার করে দিই। মহাকর্ষ হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু মধ্যে যে আকর্ষণ, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটা হচ্ছে মহাকর্ষ বল। আর অভিকর্ষ কি? পৃথিবী একটা বস্তু থাকবে, তার সাথে যে বস্তু হোক তার যে আকর্ষণ, মানে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর যে আকর্ষণ, সেটা হচ্ছে অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ জনিত বল। ঠিক আছে? যেমন হইতে পারে পৃথিবী এবং একটা টেবিল, পৃথিবী এবং একটা আম গাছ, পৃথিবী এবং আমি, পৃথিবী এবং তুমি, এর মধ্যে মানে যে আকর্ষণ, সেটা হচ্ছে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বল। এম আই ক্লিয়ার? আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। সো এই যে মহাকর্ষ বল, এই মহাকর্ষ বল নিয়েও কিন্তু নিউটন হচ্ছে রিসার্চ করছে, বুঝছো? নিউটন একটা রিসার্চ করে একটা সূত্র দিছে। নিউটন এই রিসার্চ করে একটা সূত্র দিছে, যেটা হচ্ছে নিউটনের মহাকর্ষীয় সূত্র। মহাকর্ষীয় সূত্র, নিউটনের মহাকর্ষীয় সূত্র। নিউটনের মহাকর্ষীয় সূত্রটা কি? নিউটনের মহাকর্ষীয় সূত্রটা হচ্ছে F = G m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। আসলে জিটা প্রথমে আসে নাই, জিটার একটা কাহিনী আছে, সেটা আমি একটু দিই, দেখাই। আচ্ছা, একটু ভেঙে দেখাই, সূত্রটা মজার জিনিস কিন্তু। দেখো, আচ্ছা, নিউটনের মহাকর্ষীয় সূত্র অনুযায়ী F is proportional to m1 m2। সূত্রটা কিন্তু আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। দেখো, F is proportional to m1 m2 মানে কি? m1 তো একটা ভর, m2 একটা ভর, তাহলে দুইটা বস্তুর ভরের যে গুণফল হবে সেটা হচ্ছে মহাকর্ষ বলের সমান। F তো এখানে F দ্বারা কিন্তু মহাকর্ষ বল, শুধু বল নয়, কারণ আমরা মহাকর্ষের সূত্র নিয়ে ডিসকাস করছি, তো অবশ্যই F এখানে একটা মহাকর্ষীয় বল। তাহলে মহাকর্ষীয় বলের যে মানটা হবে সেটা হবে দুইটা বস্তু m1 m2 এর ভরের গুণফলের সমানুপাতিক। এই যে সমানুপাতিক চিহ্ন কিন্তু আমি দিয়েছি। সমানুপাতিক কার কার সমানুপাতিক? দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক। আরেকটা হচ্ছে F is proportional to 1 divided by d square, অর্থাৎ এই বস্তুদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক মহাকর্ষীয় বলের সমান। এটা একটা গেল। তো এই দুইটা সূত্রকে যখন কম্বাইন করা হয়েছে তখন হচ্ছে F is proportional to m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার আসে। আর আমরা জানি যে সমানুপাতিক চিহ্নকে উঠাইতে হইলে যে কোনো একটা ধ্রুবক এখানে ইউজ করতে হবে, যে কোনো না, এখানে একটা স্পেসিফিক ধ্রুবক ইউজ করতে হবে, সেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি। তাহলে F = আমরা লিখতে পারি জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। এই যে মহাকর্ষীয় ধ্রুবক জি, এর মানটা হচ্ছে কত জানো? এটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, এটা হচ্ছে এই যে মহাকর্ষীয় ধ্রুবক জি। এই জি এর হচ্ছে মান। আচ্ছা, মহাকর্ষ ধ্রুবক সম্পর্কে জানছি, এখন হচ্ছে মহাকর্ষ ত্বরণ সম্পর্কে আমরা একটু জানি। সো মহাকর্ষ ত্বরণকে আমরা হচ্ছে প্রকাশ করি জি দ্বারা, আর আমাদের পৃথিবীতে নর্মাল যে ত্বরণ সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এ দ্বারা। ঠিক আছে? এই দুইটার মধ্যে আবার একটা সূত্র আছে, যেটা ইন্টারমিডিয়েট লেভেলে জানবা, সূত্রটা মনে পড়লেই বলে দিই। এ থেকে জিতে কনভার্ট করা, বা নর্মাল ত্বরণ থেকে জিতে কনভার্ট করা, বা মহাকর্ষীয় ত্বরণ থেকে নর্মাল ত্বরণে আসার একটা রিলেশন আছে বা সূত্র আছে, সেটা হচ্ছে A = G sin θ। ওকে, আচ্ছা, এটা তোমাদের লাগবে না, তারপর আমি একটু বলে দিলাম। ওকে, সো জি বা মহাকর্ষীয় ত্বরণটা কি? মহাকর্ষীয় ত্বরণটা হচ্ছে একটা বস্তু মুক্তভাবে পড়তেছে, এই মুক্তভাবে কোনো পরন্ত কোনো বস্তুর প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির যে হার, বেগ বৃদ্ধির হার, সেটাই হচ্ছে মহাকর্ষীয় ত্বরণ। মহাকর্ষীয় ত্বরণ জি। এই মহাকর্ষীয় ত্বরণ, এই জি এর সূত্রটা হচ্ছে gm ডিভাইডেড বাই আর স্কয়ার। ঠিক আছে? এই যে এর এককটা কি? নর্মাল ত্বরণের সমানুপাতিক মিটার পার সেকেন্ড স্কয়ার। এর মাত্রাটা হচ্ছে নর্মাল ত্বরণের সমানুপাতিক L/2।
ঠিক আছে, একক মাত্রা নর্মাল ত্বরণের মতনই। আর এই যে হচ্ছে জি এর যে আদর্শ মান, সেটা হচ্ছে জি এর আদর্শ মান ইকুয়াল টু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে জি এর একটা আদর্শ মান, জি এর একটা আদর্শ মান। এ পর্যন্ত কি বুঝেছো আমাকে একটু জানাও। জি এর আদর্শ মান এটা মহাকর্ষীয় ধ্রুবক, বস্তুর ভর, দূরত্ব, এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান। আশা করি এই পর্যন্ত বুঝেছো। তাহলে মহাকর্ষীয় ত্বরণ কি, সরি ধ্রুবক বলতেছি, মহাকর্ষীয় ত্বরণ জিনিসটা কি? মহাকর্ষীয় ত্বরণ জিনিসটা হচ্ছে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর অভিকর্ষ বলের প্রভাবে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির যে হার, সেটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ত্বরণ জি। জি এর সূত্রটা হচ্ছে জি এম ডিভাইড বাই আর স্কয়ার। জি এর একক নর্মাল ত্বরণের এককের সমান মিটার পার সেকেন্ড স্কয়ার, মাত্রা এলটি ইনভার্স 2, আর যেটার যে অরিজিনাল মান সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এ পর্যন্ত আমরা সবাই জানছি। তেনে হচ্ছে আমাদের যে টপিক মহাকর্ষীয় বল, টপিকটা শেষ। ওকে, ভরবেগ, সংঘর্ষ আর ঘর্ষণ বল শেষ হয়ে গেছে, আর 15 মিনিটের মতো লাগবে। আশা করি 1 ঘন্টার মধ্যে ক্লাসটা শেষ করে দিব। সো দেখো, ভরবেগ, সংঘর্ষ আর একটা হচ্ছে কি ঘর্ষণ বল। ঘর্ষণ বলটা খুব ইম্পর্টেন্ট। ভরবেগ এবং সংঘর্ষ থেকে আমরা একটু দেখি, তাহলে জানবো হচ্ছে ভর বেগ। দেখো এই ভর আর বেগ বসাও, এই যে ভর থেকে এম, বেগ থেকে ভি, এটাকে প্রকাশ করা যাচ্ছে এম ভি দ্বারা। তাহলে ভরবেগকে প্রকাশ করা যাচ্ছে কি দিয়া? ভরবেগকে প্রকাশ করা যাচ্ছে হচ্ছে এম ভি দিয়া, এম ভি দিয়া। ঠিক আছে, ভরবেগকে প্রকাশ করা যাচ্ছে এম ভি দিয়া। আচ্ছা, এই যে ভরবেগটা দেখলাম, ভরবেগকে প্রকাশ করা যাচ্ছে হচ্ছে এমভি দিয়ে, অর্থাৎ বস্তুর ভর এবং বস্তুর বেগের গুণফলের কারণে নতুন একটা ভৌত রাশির জন্ম হয়, যেটাকে আমরা বলছি ভরবেগ বা পি। এটাকে পি দ্বারা প্রকাশ করা যায়, নতুন একটা ভৌত রাশি। বাট এটা কিন্তু একটা ভেক্টর রাশি। এই যে ভরবেগ, এটা কি? এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। ভরবেগ কি? ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, কারণ এর দিক আছে। এই যে বেগের যে দিক, এই ভরবেগের দিকও তাই, মানে এর দিকটা হচ্ছে বেগের দিকের উপর ডিপেন্ডেন্ট। তাহলে ভরবেগের একটা দিক আছে, ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। ভরবেগ হচ্ছে কি? ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। আর এর দিকটা কোন দিকে হবে? এই যে বেগের দিকে, এর দিকটা হচ্ছে হবে। তাহলে দেখো ভরবেগের একক, তাহলে আমরা জানলাম যে ভরবেগ হচ্ছে পি সমান সমান এমভি, তাই তো? পি সমান সমান এমভি। তাহলে ভরের একক কি? কেজি। বেগের একক কি? মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে ভরবেগের একক। ভরবেগের মাত্রা কি? কেজির বদলে আমরা লিখতে পারি এম। লেন্থ, মিটার হচ্ছে লেন্থ, তাহলে লেন্থ এল দিয়ে প্রকাশ করা হয়। সময় হচ্ছে টি, টি ইনভার্স ওয়ান, এম এল টি ইনভার্স ওয়ান। এটা হচ্ছে ভরবেগের একক, এটা হচ্ছে মাত্রা। একক, মাত্রা, একক এবং মাত্রা। ভরবেগ সম্পর্কে এইটুকুই, ভরবেগ সম্পর্কে বেশি কিছু নাই। ভরবেগ সম্পর্কে আরেকটা যে কথাটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোনো একটা ঢাল বরাবর যদি হচ্ছে কোনো একটা বস্তু পড়তে থাকে, তাহলে তার ভরবেগের যে পরিবর্তনের হার সেটা কিন্তু একই থাকবে। মনে করো কোনো একটা ঢাল বরাবর একটা বস্তু পড়তেছে, তাহলে এর ভরবেগের যে পরিবর্তনের হার সেটা হচ্ছে ধ্রুব থাকবে। পরিবর্তনের হার ধ্রুব থাকবে কখন? যখন হচ্ছে সুষম তল বরাবর বা সুষম ঢাল বরাবর এভাবে পড়তে থাকবে। সুষম ঢালু রাস্তা দিয়ে গাড়ি যখন চলবে, তখন সেটার যে পরিবর্তনের হার সেটা কি ধ্রুব থাকবে। তাহলে পি এখানে কি থাকবে? পি হচ্ছে যে ধ্রুব বা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। এটা হচ্ছে ভরবেগ সম্পর্কে একটু দেখুন। আমরা হচ্ছে সংঘর্ষে যাব। সংঘর্ষ, সংঘর্ষ, সংঘর্ষ বা কোল্যাপস, কোল্যাপস। তো সংঘর্ষ নিয়ে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আছে। সংঘর্ষ জিনিসটাকে আমরা একটু দেখি, যে হঠাৎ করে খুবই ক্ষুদ্র সময়ের মধ্যে বা অতি অল্প সময়ের ব্যবধানে দুটো বস্তুর মধ্যে যে কোল্যাপস বা সংঘর্ষ হয় এবং তার কারণে যে বিপুল একটা শক্তি সৃষ্টি হয়, এটা হচ্ছে সংঘর্ষ। এই সংঘর্ষ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। এটার কন্ডিশন আছে, দেখো। সংঘর্ষ দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিস্থাপক, একটা হচ্ছে অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ কি? যে সংঘর্ষের ফলে বস্তুর পূর্বের এবং পরের মোট গতিশক্তি সমান থাকে। বস্তুদের পূর্বের এবং পরের মোট গতিশক্তি সংরক্ষিত থাকে, তাহলে সেটাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে কি হবে দেখো, আমি একটু দেখাই। যদি গতিশক্তি সমান থাকে, স্থিতিস্থাপক সংঘর্ষ তখনই হবে যখন গতিশক্তি সমান থাকে।
গতিশক্তি সমান। আর অস্থিতিস্থাপক কখন? যখন গতিশক্তি সমান নয়। গতিশক্তি সমান নয়। অস্থিতিস্থাপক সংঘর্ষ চেনার একটা উপায় হচ্ছে তারা মিলিত বেগে যাবে। মিলিত বেগ ভি নিয়ে যাবে। মিলিত বেগ ভি নিয়ে যদি সংঘর্ষের পরে কোনো বস্তুদ্বয়, সংঘর্ষ তো একটা বস্তুর মধ্যে হবে না, সংঘর্ষের পরে বস্তুদ্বয় যদি মিলিত বেগ ভি নিয়ে অগ্রসর হয় তাহলে সেটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষের একটা মারাত্মক উদাহরণ। সহজে শর্টকাটে সৃজনশীল বের করার জন্য একটা শিখাই দিলাম। ওকে, এখন আমরা আসবো যদি মিলিত সংঘর্ষের পরে বস্তু যদি মিলিত বেগে না যায় তাহলে কি হবে? তাহলে যদি আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে ভর যদি সমান হয়, দুইটা বস্তুর ভর যদি সমান হয়, দুইটি বস্তুর ভর সমান হলে দুইটা বস্তু তারা কি করবে? বেগটাকে এক্সচেঞ্জ করবে। বেগ এক্সচেঞ্জ করবে। হ্যাঁ, দুইটা বস্তুর ভর সমান হলে তারা অন্যদের সাথে বেগ অদল বদল করে নিবে। আচ্ছা, আর এখান থেকে আরেকটা জিনিস এমসিকিউ আসে, সেটা হচ্ছে পশ্চাৎ বেগ কোথায় কোথায় পাওয়া যায়। পশ্চাৎ বেগ মনে করো তিনটা জিনিসে পাওয়া যায়। একটা হচ্ছে নৌকা, বন্দুকের গুলি। কারণ নৌকা থেকে তুমি যখন নামো, তুমি নামার কারণে নৌকার পিছনের দিকে চলে যায়, মানে পশ্চাৎ একটা বেগ হয়। গুলি যখন করো তখন হচ্ছে গুলি সামনের দিকে যে বেগে যায় তার থেকে কম বেগ একটা হলেও পিছনে একটা ধাক্কা লাগে, এটা হচ্ছে তার পশ্চাৎ বেগ। আরেকটা হচ্ছে রকেট হচ্ছে যে বেগে উপরে যায়, নিচে একটা ধাক্কা দেয়, ধাক্কার কারণে কিন্তু উপরে যেতে হেল্প হয়। এই তিনটে জায়গায় তুমি পশ্চাৎ বেগ তুমি লক্ষ্য করবা। এটা এই পর্যন্তই সংঘর্ষ। দেন আমরা এখন চলে যাব আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ঘর্ষণ। তোমরা যে তুলে নাও। ঘর্ষণ। আমি আরেকটা জিনিস ভুলে গেছি, হচ্ছে স্পর্শ বল আর হচ্ছে অস্পর্শ বলের মধ্যে একটু কথা বলি। ওকে, স্পর্শ বল হচ্ছে যে বলটা ঘটার জন্য দুইটা প্রত্যক্ষ বস্তুর সংস্পর্শের প্রয়োজন হয় বা টাচে থাকতে হয়, সেটা হচ্ছে স্পর্শ বল। স্পর্শ বলের উদাহরণ কেমন হতে পারে? ক্রেন দিয়ে তুমি কোনো একটা ভারী বস্তু কোটাচ্ছ, বা আমি এই যে কলমটাকে উঠালাম, স্পর্শ করতে হচ্ছে, এটা হচ্ছে স্পর্শ বলের উদাহরণ। আমি চেয়ারটাকে সরাচ্ছি, চেয়ারটাকে আমাকে স্পর্শ করতে হচ্ছে, এটা হচ্ছে স্পর্শ বলের উদাহরণ। আর অস্পর্শ বল কি? অস্পর্শ বলে দুইটা বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের কোনো ধরনেরই প্রয়োজন হয় না, সংস্পর্শের কোনো দরকারই নাই। যেমন কি হতে পারে? এই যে মৌলিক বলগুলো, মহাকর্ষ বল, দুর্বল নিউক্লিয় বল, এগুলো তো টাচিং এর দরকার হয় না, সো এরা হচ্ছে অস্পর্শ বলের একটা চমৎকার উদাহরণ। এখন আসি যে ঘর্ষণ বল নিয়ে আলোচনা করব। ঘর্ষণ, কয় মিনিট হয়েছে? আর 8 মিনিটে শেষ করে দেবো ইনশাল্লাহ। তো দেখো, ঘর্ষণ বল, হ্যাঁ, ঘর্ষণ বল খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং সুন্দর একটা টপিক। সো ঘর্ষণ বলটা কি? মনে করো একটা বস্তু আর একটা বস্তু পরস্পরের সংস্পর্শে চলতেছে। এই চলার কারণে একটা বস্তু উপরে সংস্পর্শে থাকার কারণে এই বস্তুর পৃষ্ঠতলের উপর চলার সময় তাদের যে পথে চলছে তার বিপরীতে একটা বাধা অনুভূত হয়, এটাকে বলছে ঘর্ষণ বল। অর্থাৎ পরস্পরের সংস্পর্শ থেকে কোনো একটা বস্তু আরেকটা বস্তুর ওপর দিয়ে চলার সময় যে বাধার সৃষ্টি হয় বা বস্তুদের স্পর্শতলে গতির বিরুদ্ধে যে বাধার সৃষ্টি হয় তাকে হচ্ছে যে ঘর্ষণ বল বলে। ঘর্ষণ বল হচ্ছে 4 প্রকার, মানে 4 ধরনের ঘর্ষণ বল আছে। একটা হচ্ছে কি? একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, আরেকটা হচ্ছে গতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আরেকটা হচ্ছে আবর্ত ঘর্ষণ, আরেকটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ কি? স্থির থাকা বস্তুতে যে ঘর্ষণ, স্থির থাকা বস্তুতে, হ্যাঁ, স্থির থাকা বস্তুতে। গতি ঘর্ষণ কি? চলমান বস্তুতে যে ঘর্ষণ, চলমান বস্তুতে। উদাহরণ দিব, দাঁড়াও। বস্তুতে যে ঘর্ষণ সেটা হচ্ছে গতি ঘর্ষণ। আর আবর্ত ঘর্ষণ কি? কোনো গড়িয়ে চলা বস্তুতে যে ঘর্ষণ, গড়িয়ে চলা তলের ওপর যে ঘর্ষণ। আর প্রবাহী ঘর্ষণ হচ্ছে প্রবাহী, যেমন হচ্ছে বায়ু, প্রবাহীর মধ্যে আছে বায়ু বা তরলের মধ্যে দিয়ে যাওয়ার সময়, তরলের মধ্য দিয়ে যাওয়ার সময় যে ঘর্ষণ, সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। তাহলে দেখো, ঘর্ষণ হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে স্থিতিগতি, আবর্ত, আর একটা হচ্ছে প্রবাহী। স্থিতি ঘর্ষণ কি? স্থির একটা বস্তুর মধ্যে যে ঘর্ষণ সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, বুঝছো? স্থিতি ঘর্ষণের যদি আমি একটা উদাহরণ দিই, আচ্ছা, দুইটা তল একটা অপরটার সাপেক্ষে গতিশীল না, এই যে গতিশীল না অবস্থায় তাদের মধ্যে যে ঘর্ষণ সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণের একটা উদাহরণ। কোথাও পিছলে না পড়া, এটা হচ্ছে স্থিতি ঘর্ষণের উদাহরণ। আর
আমাদের পা কিংবা জুতোর তলা মাটিতে আটকে থাকা, আমাদের পা কিংবা জুতোর তলা মাটিতে আটকে থাকা, এটা হচ্ছে স্থিতি ঘর্ষণের একটা উদাহরণ। গতি ঘর্ষণের উদাহরণ কি? কোনো গাড়ি ব্রেক করছে, ব্রেক করার পরে থামা পর্যন্ত এই যে যে ঘর্ষণের কারণে এটা থামবে, এটা হচ্ছে গতি ঘর্ষণের উদাহরণ। আরেকটা হচ্ছে কাদাতে তুমি যদি পিছলে পড়ে যাও, এটা হচ্ছে একটা গতি ঘর্ষণের উদাহরণ। উদাহরণগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, না হলে আমার মুখ থেকে নোট করে নাও, কারণ এত লেখা ক্লাসটা একটু লেন্দি হয়ে যাবে, সেজন্য আমি লিখতেছি না। আচ্ছা, এই যে গতি ঘর্ষণ, তার একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে। এই গতি ঘর্ষণ কিসের উপর ডিপেন্ড করে জানো? এই গতি ঘর্ষণ হচ্ছে ওজনের উপর নির্ভর করে। ওজনের উপর নির্ভর ওজনের উপর নির্ভর করে। ওজন বেশি হলে গতি ঘর্ষণ বেশি হবে, ওজন কম হলে গতি ঘর্ষণও কম হবে। যেমন ট্রাক, মোটরসাইকেল, রিক্সা, তারপরে হচ্ছে মাইক্রো, এর মধ্যে ট্রাকের ওজন কিন্তু বেশি, দেন ট্রাকের গতি ঘর্ষণ কিন্তু বেশি হবে। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, আবার গতি ঘর্ষণের থেকে বেশি হয়। এই স্থিতি ঘর্ষণ, এটা হচ্ছে গতি ঘর্ষণ অপেক্ষা বেশি। স্থিতি ঘর্ষণ হচ্ছে গতি ঘর্ষণ অপেক্ষা বেশি। স্থিতি ঘর্ষণ হচ্ছে গতি ঘর্ষণ অপেক্ষা বেশি। গতি ঘর্ষণের কোনো একক নাই, স্থিতি ঘর্ষণেরও কোনো একক নাই। আচ্ছা, তাহলে আবর্ত ঘর্ষণ কি? কোনো একটা বস্তু যখন একটা তলের উপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বা ঘুরতে ঘুরতে চলে, তখন সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ উদাহরণ। যেমন হচ্ছে সাইকেলের চাকা, অটোরিক্সার চাকা, এটা হচ্ছে যে মার্বেল, দেন হচ্ছে মার্বেল যে গড়াই গড়াই যায় মাটির উপর দিয়ে, এটা হচ্ছে আবর্ত ঘর্ষণের একটা উদাহরণ হতে পারে। দেন আছে হচ্ছে খেলার মাঠে ক্রিকেট বল বা ফুটবল এই যে ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছে মাঠের উপর দিয়ে, এটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। দেন হচ্ছে প্রবাহী ঘর্ষণটা কি? প্রবাহী ঘর্ষণ হচ্ছে বায়ু বা তরল, যেমন প্রবাহী দুইটা, বায়ু এবং তরল পদার্থের মধ্যে যাওয়ার সময় এই তার সাথে যে ঘর্ষণটা হয়, সেটা হচ্ছে যে প্রবাহী ঘর্ষণ। যেমন উদাহরণ হতে পারে প্যারাশুট থেকে প্যারাশুট নিচে নামতেছে, একটা ব্যক্তি প্যারাশুটের পরে নিচে নামতেছে, এটা বাতাসের সাথে যে ঘর্ষণ হবে, এটা প্রবাহী ঘর্ষণ। পাখির উড়ার কারণে বাতাসের সাথে ঘর্ষণ হয়, এটা হচ্ছে একটা প্রবাহী ঘর্ষণ। দেন হচ্ছে মাছের পানিতে হচ্ছে সাঁতার কাটা, আমাদের সাঁতার কাটা, এটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। তরলের মধ্যে হচ্ছে যাওয়ার সময়, তারপরে তরলে একটা তুমি মার্বেল ফেললা, সেটা যাওয়ার সময় যে ঘর্ষণ হবে, এটা হচ্ছে প্রবাহী ঘর্ষণের উদাহরণ। ঠিক আছে, এখন হচ্ছে ঘর্ষণ কিভাবে কমানো যায় আর ঘর্ষণ কিভাবে বাড়ানো যায়, এই দুইটা টপিক আমরা একটু জানবো। যে ঘর্ষণ কমাতে আমাদের কি কি করা উচিত। ঘর্ষণ কমাতে করণীয়, ঘর্ষণ কমাতে কি করতে হবে? তলকে মসৃণ করতে হবে, যত সম্ভব মসৃণ, তল মসৃণ করা, তলকে মসৃণ করতে হবে। আমরা হচ্ছে লুব্রিকেন্ট ইউজ করতে পারি, লুব্রিকেন্ট ইউজ করে, লুব্রিকেন্টের মধ্যে কি আছে? তেল, গ্রিজ, মোবিল, তেল, গ্রিস, মোবিল, এগুলো ইউজ করতে পারি, লুব্রিকেন্ট ইউজ করতে পারি। দেন হচ্ছে আমরা এই সংঘর্ষের যে টাইম, একটা তলের সাথে আরেকটা তলের সংঘর্ষের যে টাইম বা তাদের মধ্যে যে টাইম, সেটা কমাই দিতে পারি। তাহলে তল স্পর্শের টাইম কমিয়ে, তল স্পর্শের টাইম কমিয়ে এই কাজটা করতে পারি, তল স্পর্শের টাইম কমিয়ে করতে পারি। দেন হচ্ছে আমরা যেটা করতে পারি, ঘর্ষণ গুণাঙ্ক কম এমন যন্ত্রাংশ আমরা ব্যবহার করতে পারি। ঘর্ষণ গুণাঙ্ক কম, ঘর্ষণ গুণাঙ্ক কম এমন যন্ত্র ব্যবহার এটা করতে পারি আমরা। ঘর্ষণ গুণাঙ্ক কম এমন একটা যন্ত্র আমরা ইউজ করতে পারি। দেন হচ্ছে আমরা যে দ্রুতগামী যে যানবাহন আছে, যেমন বিমান, ট্রেন, এগুলোর হচ্ছে ডিজাইনে পরিবর্তন করে বা স্ট্রিমলাইন ডিজাইন করার মাধ্যমে, স্ট্রিমলাইন ডিজাইন করার মাধ্যমে আমরা ঘর্ষণটাকে কমিয়ে আনতে পারি। দেন আমরা আরো যে কাজটা করতে পারি, সেটা হচ্ছে ঘুরন্ত চাকাতে আমরা হচ্ছে যেমন ছোট ছোট চাকা, যেমন বিয়ারিং দেখছো না, ওই বিয়ারিং এ কিন্তু ওই চাকার মাঝে ছোট ছোট চাকা থাকে, এটা কেন করা হয় জানো? ঘর্ষণটাকে কমানোর জন্য। তাহলে আমরা দেখতে পারি হচ্ছে চাকাতে আমরা যদি বল বিয়ারিং ব্যবহার করে, ঘুরন্ত চাকাতে বল বিয়ারিং ব্যবহার করে এটা কমাইতে পারি। আর ঘর্ষণ বাড়াবো কিভাবে স্যার? তাইলে ঘর্ষণ বাড়াবা, এই যে এর হচ্ছে উল্টা কাজ করবা, তাহলে ঘর্ষণ বেড়ে যাবে। তলকে মসৃণ করবা না, তলকে অমসৃণ করবা, ঘর্ষণ বেড়ে যাবে। লুব্রিকেন্ট ব্যবহার করবা না, তল স্পর্শের টাইমটাকে বাড়াই দিবা, আরো চিপে ধরবা, হ্যাঁ, তলটাকে আরো হচ্ছে খাঁচ কাটা করবা, তাহলে হচ্ছে ঘর্ষণ বেড়ে যাবে। দেন হচ্ছে যে ঘুরন্ত চাকাতে তুমি হচ্ছে বল বিয়ারিং এর ব্যবহার করবা না, ঘর্ষণ গুণাঙ্ক বেশি এমন তুমি হচ্ছে যে বস্তু ব্যবহার করবা, তাহলে কি হবে? বেড়ে যাবে। বাতাস বা তরলের যে ঘনত্ব, এই ঘনত্বটা বাড়িয়ে দিতে পারো, তাহলে ঘর্ষণ অটোমেটিক বেড়ে যাবে। ঠিক আছে, তো এগুলো করলে ঘর্ষণ অটোমেটিক বেড়ে যাবে। তো এই ছিল মোটামুটি আমাদের অধ্যায় 3 বলের ওপর হচ্ছে আমাদের বেসিক আলোচনা। সো এখন আমরা হচ্ছে এমসিকিউ এ চলে যাব, এন্ড তারপরে সিকিউ সলভ করব।
অ্যান্ড শর্ট কোশ্চিন বা ক খ সব একসাথে আমরা ইনশাআল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করবো ওদের ভিত্তিক। আসসালামু আলাইকুম, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমাদের সিরিজগুলো নিয়মিত পেতে, ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।